প্রথমআলো.com-এর নিয়মিত আয়োজন বার্তাকক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। দুনিয়া জুড়ে অনেকগুলো ঘটনা, দেশে বিদেশে, কিন্তু আজকে আমরা আলোচনা করব আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা হচ্ছে খেলা নিয়ে। বিশেষ করে গত রাতে 3টি পরপর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। আমরা 3টি নিয়েই কম বেশি কথা বলতে চাই। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে এই বিষয় নিয়ে কথা বলার জন্য উপস্থিত আছেন আমাদের ক্রীড়া বিভাগের সহ সম্পাদক হাসনাত সোয়েব। হাসনাত সোয়েব, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা 3টি ফাইনাল নিয়ে কথা বলবো বলেছি, যে আমরা কি শেষ দিয়ে শুরু করব নাকি আগেরটা দিয়ে শুরু করব? মানে শেষেরটা নিয়ে সবচেয়ে বেশি, আমরা শেষটা দিয়ে শুরু করি, কারণ বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থক এত বেশি পরিমাণে, সুতরাং মানুষ নিশ্চয়ই আমাদের পাঠক যারা আছেন বা দর্শক যারা আছেন তারা নিশ্চয়ই আর্জেন্টিনার কথাটাই বেশি শুনতে চাইবে। আর্জেন্টিনা তো ধরেন আবার একটা মিলও আছে, যেমন ধরেন আর্জেন্টিনা স্পেনের মধ্যে, যে স্পেনও একটা সময় পরপর 3টি ফাইনালে জিতে রেকর্ড করেছিল, সেই রেকর্ডে ভাগ বসালো এবার আর্জেন্টিনা। সুতরাং একটা মিলও কিন্তু আছে। আর্জেন্টিনা নিয়েই কথাটা বলি। আমরা ধরেন কোনটা বেশি চোখে ভাসতেছে, মার্টিনেজের গোল নাকি মেসির কান্না, কোনটা আপনি মানে একটা চেয়ে আসলে আরেকটাকে আলাদা করে দেখার বা হচ্ছে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ আসলে খুব কম। কারণ পুরো ম্যাচটা যদি দেখি শুরু থেকে, মেসি প্রথম পাঁচটা একটা ফাউলের শিকার হওয়ার পরে কিন্তু অনেকক্ষণ ওটা নিয়ে স্ট্রাগল করলো। তারপর আমরা দেখলাম 66 মিনিটে মেসিকে তুলে নেওয়ার সময় একটা খুব ইমোশনাল একটা হচ্ছে সিনারিও, যেটা আসলে মনে হচ্ছিল কি এখানেই কি শেষ কিনা, এবং এরপরে ম্যাচটা কি কোথায় যাচ্ছে, আর্জেন্টিনা জিতবে নাকি আর্জেন্টিনা যদি না জিতে তারপরে মেসি আসলে কি সিদ্ধান্ত নেবে। কারণ মানে অনেকের মধ্যে এরকম একটা হচ্ছে ছিল, মানে রিউমারের মতো ছিল, মানে কোপাটা যদি আর্জেন্টিনা জিততে না পারে হয়তো মেসি এখানেই তার শেষটা বলে দিতে পারে। তাইলে ওই নেমে যাওয়াটাই কিন্তু মেসির শেষ নেমে যাওয়া হয়ে যেতে পারে, এখনও হইতে পারে, হয়তো সামনে আমরা আর অনেক কিছু দেখবো মেসির ক্যারিয়ার নিয়ে। কিন্তু আলটিমেটলি দি মারিয়ার হচ্ছে লাস্ট ম্যাচ, তো তার জন্য এটা একটা বিশাল ইমোশনাল একটা জায়গা, এবং আগে থেকেই সে সেমিফাইনাল জেতার পর থেকেই কিন্তু এই ম্যাচটা নিয়ে মানে মারিয়ার জন্য ম্যাচ, মানে ইভেন মেসিও মনে হচ্ছিল অনেক বেশি মারিয়ার জন্য বা বাকিদের জন্য বাকিদেরকে জেতানোর জন্য, মানে একটা মরিয়া ভাব হচ্ছে সবার মধ্যে ছিল। এবং আমরা লাস্ট মোমেন্ট পর্যন্ত আর্জেন্টিনা হচ্ছে মানে ফিজিক্যালি কিন্তু অলমোস্ট মানে সব মানে দিয়ে দিছে, মানে পারতেছিল না, তাদের পক্ষে আর মনে হচ্ছিল আর পসিবল না, মানে হিউম্যানলি পসিবল না, কিন্তু তারপরেও তারা তাদের নিজেদের সবটা দিয়ে চেষ্টা করতেছে হচ্ছে ট্রফিটা জেতার জন্য। আর্জেন্টিনা খুব যে কলম্বিয়ার চেয়ে ভালো খেলছে তা কিন্তু না। ইভেন ফুল টুর্নামেন্টটা যদি আমরা দেখি, পুরো আর্জেন্টিনা তো মানে ওয়ার্ল্ড কাপের সাথে কম্পেয়ার করলে সেই ধারটা ছিল না, কিন্তু স্পিরিটেড টিম, মানে ওই চেতনাটা তাদের মধ্যে আছে হচ্ছে আমরা এখন জিততে পারি, যে কোনো পজিশন থেকে যে কোনো মোমেন্ট থেকে আমরা ম্যাচটা বের করে আনতে পারবো। এই কনফিডেন্সটা হচ্ছে আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ছিল। বিশেষ করে ডিফেন্সে যারা ছিল, লিসান্দ্রো মার্টিনেজ বা হচ্ছে রোমেরোর কথা যদি বলি, মানে তারা সব কিছু দিয়ে দিচ্ছে ওইখানে, নিজেদেরকে মনে হয় লাইফটাই দিয়ে দিল। আর মার্টিনেজ তো গোল রক্ষকের জায়গায় তো ছিলই, ওইখানে তো আউট অ্যান্ড আউট সবসময়ই ভালো খেলে। কিন্তু আজকে আমার মনে হয়েছে আজকে তারা মানে এই যে শ্যুটটা, মানে ওয়ার্ল্ড কাপ না, গত কোপা দিয়ে যে শ্যুটটা তারা আসলে তৈরি করছে, এই শ্যুটটা তারা আসলে কোনোভাবে মানে নষ্ট করতে চায় নাই। আর আমার মনে হয় এইখানে যদি তারা হাঁটতো তাহলে এটা আসলে মানে একটা মানে এরার এন্ড হিসেবেও দেখা হতো, কিন্তু এখন কিন্তু এটা হচ্ছে না। তার মানে এখান থেকে আরও এই যাত্রাটা আসলে কতটুক বড় হচ্ছে বা দীর্ঘ হচ্ছে, এটা এইখানেও আমার সবার চোখ থাকবে। মানে তাহলে মানে এই আর্জেন্টিনার জেতাটা কার জন্য বেশি জরুরি ছিল, মেসির জন্য নাকি মারিয়ার জন্য? আমার মনে হয় মারিয়ার জন্য আমার কাছে মনে হয় বেশি গুরুত্বপূর্ণ ছিল। কারণ আমরা যদি দেখি আর্জেন্টিনা লাস্ট 3টা ফাইনাল জেতার পেছনে কিন্তু মারিয়া একটা বড় অবদান আছে, প্রত্যেকটা ফাইনালে তার গোল ছিল, ইম্প্যাক্ট ছিল। আজকের ম্যাচটা তার জন্য বাকিদের কিছু করার দরকার ছিল এবং বাকিরা করছে। মারিয়া কিন্তু পুরো ম্যাচটা মাঠে ছিল, একদম অলমোস্ট লাস্ট মোমেন্ট পর্যন্ত ছিল, মানে জিতে মানে জয় নিয়ে বের হওয়া, মানে শিরোপা নিয়ে ট্রফি নিয়ে যাওয়া। আমার মনে হয় এই জায়গাটা থেকে দেখলে আমার মনে হয় এই মারিয়ার জন্য এই ম্যাচটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল বাকিদের ছিল, কারণ মেসির আসলে আর কিছু জেতার নাই। হ্যাঁ, মানে বিশ্বকাপ মারিয়ারও নাই, কিন্তু তারপরে লাস্ট ম্যাচ বলে মারিয়ার জন্য আমার মনে হয় ম্যাচটা অনেক বেশি। বিশ্বকাপ জেতার পর যা কিছু জয় পাওয়া সব একটু বোনাসের মতো লাগে, হ্যাঁ, যে তার তো আসলে মূল লক্ষ্য ছিল বিশ্বকাপ পাওয়া। সেখানে মারিয়ার একটা ভূমিকা ছিল, এর আগে কোপায় মারিয়া গোলও করেছিল ব্রাজিলের সাথে ফাইনালে। আজকেও যথেষ্ট ভালো খেলেছে মারিয়া, এবং মারিয়ার আরও হয়তো আরও 1-2 বছর
খেলার হয়তো তার সুযোগ ছিল বা পারতেন তিনি, তবে তিনি বিদায় নিয়েছেন, তিনি আগেই বলেছেন বিদায় নেবেন। আমি একটু কলম্বিয়ার দিকে যেতে চাই। বিশেষ করে হামেস রদ্রিগেজ প্রায় হারিয়ে গিয়েছিল। হ্যাঁ, একটা 2014 ওয়ার্ল্ড কাপে আমার ভুল হয়ে না থাকলে সে যথেষ্ট ভালো খেলেছিল, তারপর রিয়াল মাদ্রিদে গেল, রিয়াল মাদ্রিদ থেকে আবার কিছুদিন পর চলে গেল, তার একসময় হারিয়ে গেল। আবার হঠাৎ করে এবার তো উনি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হলেন। এটা রদ্রিগেজটা কি মানে এটা মানে আন্তর্দেশীয় টুর্নামেন্টে সে ভালো খেলে, ক্লাব পর্যায়ে কি অতটা ভালো খেলতে পারলো না, নাকি অন্য কোনো সমস্যা আছে? আমার মনে হয় মানে আমার কেন জানি মনে হয় আসলে মারিয়াকে আসলে ক্লাব পর্যায়ে সেই ট্রিটমেন্টটা আসলে সে কখনো পায় না, তার জায়গাটা সে কখনো আসলে খুঁজে বের করতে পারেনি। আমরা যদি মানে তার এবারের কোপার দলে কলম্বিয়ার টিমে আসার গল্পটা যদি দেখি, মানে সে তো কিন্তু কাতারে খেলতেছিল, আর রায়ানে ব্যস্ত ছিল, এবং জাতীয় দলের আশেপাশেও সে ছিল না। যখন হচ্ছে নেস্টর লরেন্জো যখন কোচ হয়ে আসলো, তখন তার প্রথম ইয়াই ছিল হচ্ছে যে কোনোভাবে হচ্ছে হামিসকে হচ্ছে টিমে নিয়ে আসা। তখন তার সঙ্গে দেখা করার জন্য কলম্বিয়া থেকে সে কাতারে গেছে। কাতারে গিয়ে বলতেছে হচ্ছে এখানে খেললে কখনোই জাতীয় দলে ফিরতে পারবে না। ওইখান থেকে কম টাকা নিয়ে তাকে পাঠাইলো গ্রিসের ক্লাবে, অলিম্পিয়াকোসে গেল। ওইখানে যাওয়ার পর তারপর ওইখান থেকে আস্তে আস্তে হচ্ছে তার ফেরার রাস্তাটা আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করলো, এবং একটা পর্যায়ে তারপর সে সাও পাওলোতে গেল, ব্রাজিলে। ওইখানেও ফিটনেস নিয়ে সমস্যা হচ্ছিল, কিন্তু কোচ সবসময় তাকে বলছে তার দরকার, রদ্রিগেজকে তার দরকার। এই যে কোচের যে আর্টসটা, কোচের তার ইউজ, এবং কোচ নিজেও বলছে তার ফরমেশনের জন্য হামেস রদ্রিগেজ একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার, তাকে ছাড়া তার চলবে না, তাকে যে কোনোভাবে আনতেই হতো। তার মানে কোচ যেভাবে ট্রিট করছে সেই ফিডব্যাকটাই কিন্তু মাঠে গিয়ে হচ্ছে রদ্রিগেজ কোচকে দিছে, মানে কোচের আস্থার প্রতিদান দিছে। আমার কেন জানি মনে হয় হচ্ছে রদ্রিগেজকে ওইভাবে কেউ ব্যবহার করতে পারে নাই। যদি পারতো, কারণ আমরা তো জানি প্লেয়ার হিসেবে তার কোনো মানে নিঃসন্দেহে ওয়ান অফ দ্য বেস্ট নিজের জেনারেশনের, কিন্তু সেই জায়গাটা সে কখনো খুঁজে পায়নি। আমরা একটু আমাদের সময় খুব কম, আমরা একটু স্পেনের দিকে যাই। হ্যাঁ, সেটা হচ্ছে যে যখন ইউরো শুরু হয় তার আগে কেউ তো মনে হয় স্পেন জিতবে এরকম আশা কারো হয়তো ছিল না, এবং আমি যতদূর দেখেছি যে বিভিন্ন জন বলেছে স্পেন খুব বেশি ভালো করবে না। স্পেনের এত ভালো করার পিছনে রহস্যটা কি? এবং স্পেন শুধু যে ভালো করেছে তা না, তারা একটা খেলায় হারেনি প্রথম কথা, এবং তারা হারিয়ে এসছে হচ্ছে ক্রোয়েশিয়া, ইটালি, ফ্রান্স, জার্মানি। সুতরাং এমন না যে অন্য মানে খুব সহজে ফাইনালে চলে এসছে, সে বড় বড় টিমকে হারিয়ে এসছে তারা। এই রহস্যটা কোথায় আর কি? আমার মনে হয় এখানেও কোচকে অনেক বেশি কৃতিত্ব দিতে হবে, কারণ যেভাবে টিমটাকে সে রেডি করছে এবং ইয়াং প্লেয়ারদেরকে হচ্ছে সাথে হচ্ছে এক্সপেরিয়েন্সদের হচ্ছে একটা যে কম্বিনেশনটা তৈরি করা, ওইখানে হচ্ছে আমার মনে হয় দে লা ফুয়েন্তে হচ্ছে পুরোপুরি হচ্ছে সার্থক। কারণ প্রত্যেকটা পজিশনে হচ্ছে প্লেয়ারগুলোর থেকে হচ্ছে বেস্টটা বের করে আনা। আমরা যদি দেখি স্পেন টিমে কোনো ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের কথা আমরা বলতে পারি, কিন্তু প্রত্যেকের জায়গায় কিন্তু তাদের বেস্ট ফুটবলটাই খেলছে। আমি যদি ইয়ামালের কথা বলি, আমি যদি নিকো উইলিয়ামসের কথা বলি, রদ্রির কথা বলি, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, তার আলভারো মোরাতা মানে ফলস রান দেওয়ার জন্য হলেও তাকে হচ্ছে খেলাইছে। মানে এই টিমে কিন্তু মোরাতাই হচ্ছে একটু একটু দুর্বল সূত্র মানে প্লেয়ার, কিন্তু মানে যদি আমি টিম কম্বিনেশন চিন্তা করি আর কি, কিন্তু তারপরেও তাকে কিভাবে হচ্ছে তার বেস্টটা নিয়ে আসা যায়, সেই জায়গা থেকে হচ্ছে আমার মনে হয় দে লা ফুয়েন্তে হচ্ছে প্লেয়ারের যে হচ্ছে মেরিট, সেই মেরিটটাকে কাজে লাগানোর কাজটা খুব ভালোভাবেই করতে পারছে, এবং টিমটাকে হচ্ছে একটা টিম হিসেবে কাজ করা। কোকোরের মতো প্লেয়ার কিন্তু ক্লাবে এখন পর্যন্ত মানে মানে প্রুভেন না, কিন্তু সেই প্লেয়ার হচ্ছে তার জায়গায় হচ্ছে নিজের বেস্টটা দিল, এবং প্রত্যেকটা জায়গায়। আর বাকিরা তো আছে, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার তো স্পেনে মানে একাধিক ছিলই, এবং আরো ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার যে তৈরি হচ্ছে বা হয়ে গেছে, হয়তো ইউরো দিয়ে আমরা 3-4 জন হচ্ছে দানি অলমোর মতো প্লেয়ারকে আমরা হয়তো সামনে আরো বড় কিছু করতে দেখবো। আমার কথা তো হচ্ছিলই, এবং এখানে সে নিজেকে বড় মঞ্চে প্রমাণ করার যে জায়গাটা, ওই জায়গাটা ছিল। আমি শেষের দিকে আসি, শুধু একটু বলি যে ইংল্যান্ডের যে খেলোয়াড়রা আছে এরা ক্লাব পর্যায়ে দুর্দান্ত খেলেছে এক একজন। হ্যাঁ, মানে প্রত্যেকটা লিগে সেরা খেলোয়াড় হচ্ছে ইংল্যান্ডের কোনো না কোনো খেলোয়াড়, কিন্তু তারা এই বড় টুর্নামেন্টে সে পরপর তারা খুব ব্যর্থ হলো, এবং 2টা ফাইনালে তারা হারলো। আপনি কি মনে করেন সাউথগেটের বিদায় নেওয়ার সময় এসছে, নাকি তাকে নিয়ে আরো পরীক্ষা নিরীক্ষা করা হবে? আমার মনে হয় সাউথগেটের আরো আগেই বিদায় নেওয়া উচিত ছিল,
কারণ হচ্ছে আসলে এই টিমটাকে পারফর্ম করানো আসলে খুব কঠিন না, মানে আমার কাছে কেন জানি মনে হয় মানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্লেয়ারই তাদের জায়গায় বেস্ট। আমরা যদি দেখি হচ্ছে ফাইনালে আসাটুকু যদি আমরা একটু দেখি, মানে ইংল্যান্ড টিম কিন্তু ওভারঅল পুরো ওয়ার্ল্ড কাপে এভারেজ ফুটবল খেলেছে, খুবই গড়পড়তা ফুটবল যাকে বলে, কিন্তু তারা কখনো কখনো বিরক্তিকর খেলেছে, খুবই বিরক্তিকর, কিন্তু তাদের ইন্ডিভিজুয়াল যে ট্যালেন্টগুলো তাদের মোমেন্ট ক্রিয়েট করে হচ্ছে তারা ফাইনাল পর্যন্ত আসছে। একটা মোমেন্ট, বেলিংহামের একটা মোমেন্ট কিংবা হচ্ছে পালমারের একটা মোমেন্ট, তাদের যে ইন্ডিভিজুয়াল স্কিল ওইটাকে দিয়ে হচ্ছে টিমটাকে তারা ফাইনাল পর্যন্ত আনছে। এখানে কোচের কৃতিত্ব আসলে খুব কম, কারণ আমরা দেখছি হচ্ছে খুব বোরিং ডিফেন্সিভ ফুটবল, খেলোয়াড় বদল করা ছাড়া তার কৃতিত্ব দেখি না, তার শুধু একটাই কৃতিত্ব হচ্ছে সাবস্টিটিউটগুলো খুব ভালো মতো খেলোয়াড় বদল, এইটুকু বাদ দিলে আমার মনে হয় সাউথগেটের আরো, এবং এই টিমটা যদি আমরা একটু দেখি, গার্দিওলা যদি এই টিমটাকে যদি আসলে পরিচালনা করতো বা ক্লাবের মধ্যে কেউ যদি হচ্ছে এই টিমটাকে হচ্ছে কোচিং করাইতো, তাহলে আমার মনে হয় এই টিমের রেজাল্টও আসলে অন্যরকম হইতে পারতো। হ্যাঁ, আমি একদম শেষ আর একটা ফাইনাল নিয়ে আলোচনা করবো, তার আগে শুধু একটু বলি যে মানে কোপার সাথে ইউরোর একটা যদি এভাবে তুলনা করি, কোপা হচ্ছে যারা মেসি মারিয়ার বিদায়ের জায়গা তৈরি করেছে, আবার ইউরো হচ্ছে নতুন মেসি নতুন মারিয়ার একটা তৈরি হওয়ার একটা মানে জায়গা হচ্ছে। এমএলের কথা বলি, নিকো উইলিয়ামসের কথা বলি, এবং দুই জুটি, সেটা একটা মিল নিয়ে আমি এটা নিয়ে এখন প্রশ্ন করবো না, আমি একটা প্রশ্ন করবো শুধু শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে 25তম গ্র্যান্ড স্লাম পেল না জোকোভিচ, এইটা বেশি আপনাকে দুঃখ দিয়েছে নাকি 21 বছর বয়সে আলকারাজ নতুন করে আবার মানে এর মধ্যে তার অর্জন অসাধারণ, সামনে তো বহুদিন পড়ে আছে তার সামনে, মানে এই নতুন আরেকজন বড় তারকার উত্থান, কোনটা আমি দেখতে চাই? আমার মনে হয় উত্থান আসলে হয়ে গেছে, এবং এখন হচ্ছে যদি আর কেউ হচ্ছে কম্পিটিটর হিসেবে যদি না আসতে না পারে, আমরা অনেকের নাম হয়তো এর মধ্যে শুনতেছি, কিন্তু কেউ যদি আসলে ওই আরেকটা কম্পিটিটর তৈরি না হয়, তাইলে কিন্তু আমরা জোকোভিচের 24তম গ্র্যান্ড স্ল্যামও কিন্তু হুমকিতে পড়ার পসিবিলিটি আছে, কারণ বয়স যদি হিসাব করি এবং লং রান যদি আমরা দেখি, লম্বা সময় এখন ক্যারিয়ার পড়ে আছে, এবং সেখানে যদি আসলে বছরে 4টা গ্র্যান্ড স্ল্যামের মধ্যে যদি 2-3টা করে যদি জিততে থাকে, তাহলে কিন্তু খুব বেশি দিন লাগবে না জোকোভিচকে ছাড়িয়ে যেতে। জোকোভিচের কথা বলতে গেলে আমার কেন জানি একটু এখন ভয় হচ্ছে যে হচ্ছে সেরেনা উইলিয়ামসের মতো হয়ে যায় কিনা, যে শেষ মানে আরেকটা গ্র্যান্ড স্ল্যামের জন্য যে অপেক্ষাটা ছিল, যেটা সেরেনার যেটা হয়নি। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে খেলা নিয়ে আলোচনার শেষ নেই, আসলে আমরা আর্জেন্টিনা ধরেই ঘন্টার ঘন্টা আলোচনা করতে পারি, স্পেন ধরে আলোচনা করতে পারি, টেনিস তো আছেই। তবু আজকে যেহেতু আমাদের সময় শেষ, আমরা আজকে এইখানে বিদায় নিচ্ছি। আমরা আবার দেখা হবে বার্তা কক্ষের অন্য একটা বিষয় নিয়ে। সবাইকে ধন্যবাদ।